আমরা 5 জন এখানে এসেছিলাম। আজকে মেইন ইস্যু যেটা ছিল, আপনারা সবাই জানেন, সংসদীয় আসনগুলোর যে সীমানা নির্ধারণ, সংবিধানের আর্টিকেল 1990 এর আলোকেই ওনারা কিছু কাজ করছেন। ইতিমধ্যে 2টি বিজ্ঞপ্তি খসড়া আকারে প্রচারিত হয়েছে ডিলিমিটেশনের জন্যই। একটা হলো 30 তারিখ, আর একটা হলো 30 তারিখ বলতে 30 জুলাই আর 18 আগস্ট। তো হিয়ারিং এরও শিডিউল হয়ে গেছে। তো এই সামগ্রিকভাবে আমাদের কিছু বক্তব্য এখানে ছিল। এমনি তো আরপি অনুযায়ী ডিলিমিটেশনের কনস্টিটিউশনের কতগুলো রুলস দেয়া আছে এবং আরপিও তো সেটা আছে। তো যেটা অধ্যাদেশ 2025 ওনারা অ্যামেন্ডমেন্ট করতেছেন, সে জায়গায় 3টা নীতিমালাতে আমরা সবাই জানি। এটা হলো কম্প্যাক্ট এরিয়া, মানে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা নীতিমালার মধ্যে। আর হলে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা আছে, পয়েন্ট আছে নীতিমালার মধ্যে। থার্ড হলো যে পপুলেশন, যেটা ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, আদমশুমারি যেটা আমরা বলি আর কি। তো সর্বশেষ 22 সালের আদমশুমারি অনুযায়ী 23 সালে সীমানা নির্ধারণ করে 24-এর তো নির্বাচন নামে যেটা হয়েছে, ড্যামি নির্বাচন আমরা জানি। তো সেটা আবার এই নির্বাচনে ওনারা রিভিউ করে কিছু আসন, মোট 39টি আসন ওনারা ঠিক করেছেন। ন্যাশনাল বেজ অনুযায়ী ওনাদের যে 4,20,000 একটা এভারেজ ভোটার ঠিক করে একটা আসন করেছেন। তো সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গার কিছু আসন বেশ কম হয়ে গেছে। যেমন বাগেরহাটে আগে 4টে আসন ছিল, এবার একটা কমিয়ে দিয়েছেন। গাজীপুর আবার একটা বাড়িয়ে দিয়েছেন। এটা পপুলেশন ডিস্ট্রিবিউশন করতে গিয়ে সেখানে নির্ধারণের নীতিমালা এটা ওনারা করেছেন। এই প্রেক্ষিতে ওনারা আবার প্রজ্ঞাপন যেটা করেছে 30 জুলাই 10 তারিখের মধ্যে ওনারা কমপ্লেন আহ্বান করেছেন। সেই কমপ্লেনের ভিত্তিতে আবার শুনানির জন্য একটা বিজ্ঞপ্তি দিয়েছেন 18 আগস্ট। এখানে কিছু বিষয়াদি আছে, আমাদেরও কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যের প্রেক্ষিতেই আসলে আমরা সাক্ষাৎ করেছি, আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। তো ওনারা যেটা বলেছেন, এখানে আমাদের যে বক্তব্যগুলো ভ্যালিড পয়েন্ট, লিগ্যাল পয়েন্ট, বা যেখানে যেখানে যৌক্তিক ওনারা মনে করবেন, সেগুলো নিয়ে ওনারা বিবেচনায় আনা যায় কিনা এটা খতিয়ে দেখবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই প্রেক্ষিতে আমরা আলোচনাটা শেষ করেছি। এভাবেই মোটামুটি আজকের মূল বিষয় এটাই ছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। না, আমি তো সামগ্রিকভাবে আমরা কথা বলেছি বললাম। 39টি আসনের মধ্যে আমাদের অবজারভেশন বা আপত্তিটি আমরা 10 তারিখের মধ্যে দিয়েছি। সেখানে একটা ডেফিনিট নাম্বার আছে। এটা এখানে সেগুলো বিস্তারিতভাবে আমরা যেভাবে ওখানে বলেছি হিয়ারিং এর জন্য রাখা হয়েছে। শিডিউল ডেটে আসলে এগুলো আপনারা আবার হিয়ারিং এর সময় আমরা আবার ব্রিফ করবো, তখন আমরা বলতে পারবো। না, মোটা দাগে মানে এগুলোই যে সবার বক্তব্যকে যাতে অ্যাকোমোডেট করা হয়, সবার হিয়ারিংটা যাতে হয়, প্রত্যেকের রাইট এস্টাবলিশ হয়। এটা যাবার আইনি প্রক্রিয়া গিয়ে মামলায় পড়ে আবার ঝুলে না যায়। মূলত এটাই কমিশনকে হেল্প করার জন্য আমরা এসেছি। আবার আসন ভিত্তিক সংক্ষুব্ধ জনগণের বক্তব্যটাকে আমরা তুলে ধরার জন্য এসেছি। আমাদের তো 30 আসন বাংলাদেশ, আমরা সবখানে নমিনেশন দিয়েছি। এখানে আপনাদের কয়টা আসনের ব্যাপারে মানে আপনাদের আপত্তি ছিল? আমাদের আসনের আপত্তি আমাদের বিভিন্ন এলাকা থেকে জনগণ দিয়েছে। হিয়ারিং এর জন্য তো আমরা দেখেছি 83টা রাখা হয়েছে। সেখানে আমাদের কোন কোনটা আছে এটা আমরা হিয়ারিং এর সময় তুলে ধরবো। দ্রুত সময় তো রোডম্যাপ দিয়ে দিচ্ছে, আপনারা কি ক্লিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন কিনা, যাবেন একটু? হ্যাঁ, রোড ম্যাপ তো ইলেকশন কমিশন এটা রুটিন ওয়ার্ক। দৈনন্দিন কাজটাকে এটা চেকলিস্টে এনে ডিক্লেয়ার করা, এটাই তো রোড ম্যাপ বলা হয় নাকি? এর বাইরে তো আমি আর কিছু বুঝি না, এটাই বুঝি। আমার মনে সবাই একমত। তো রোড ম্যাপ যেটা ইলেকশন কমিশন 2008 সাল থেকে কিন্তু এই পদ্ধতিটা শুরু করেছে।
8 সালের কমিশন থেকে পরবর্তী সব কমিশন এই কাজটি করেছে, ওনারাও করেছেন। তো রোডম্যাপ দেয়াটা কোনো ব্যর্থ ঘটে নাই, এটা করতে পারে ইলেকশন কমিশন তার কাজের সুবিধার জন্য। কিন্তু পিআর পদ্ধতির প্রশ্নটা হচ্ছে, আমরা পাবলিক মিটিং করেও বলেছি, ঐক্যমত কমিশনও বলেছি, মাননীয় চিফ ইলেকশন কমিশনারকে আমরা গতবার এসে বলেছি, আমাদের বক্তব্য সুস্পষ্ট, এই জায়গায় দাঁড়িয়েও আমরা বিপ করেছি, ব্যাখ্যা দিয়েছি। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন হলো, বিশ্বের জন্য নতুন নয়। ওয়ার্ল্ডের 170টি ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে 91টি কান্ট্রিতে পিআর পদ্ধতিতে ভোট হয়, নির্বাচন হয়। সে পদ্ধতির মধ্যে কেউ মিক্সটা নেই, কেউ অন্য পদ্ধতি, 6-7টা পদ্ধতি ওখানে আছে। এখন বাংলাদেশেও আমরা বলেছি, বিগত 53 বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন। ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে। এখানে আমরা যদি সামনে আনি, কেন হয়েছে? এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো, অনিয়ম, অনেক কিছু হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয়, আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিআর পদ্ধতি। তাহলে বিগত দিনের যে ট্র্যাডিশনাল যে ইলেকশন পদ্ধতি, এটা ফেল করেছে, ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। ফেয়ার ইলেকশন করতে আমরা চাই, ইলেকশন কমিশন চাই, সরকার চাই, দুনিয়াবাসী, বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। জামাত ইসলামী সবসময় ফেয়ার ইলেকশনের ব্যাপারে সোচ্চার ছিল, এই জন্য আমরা কেয়ারটেকার সিস্টেমটা চালু করেছিলাম। কেয়ারটেকার সরকার পদ্ধতির প্রবর্তক জামাত ইসলামীর তৎকালীন আমির প্রফেসর গোলাম আজম, তিনি এটা ফর্মুলা দিয়েছেন, এটা সংবিধানেরও অন্তর্ভুক্ত হয়ে ইলেকশন হয়েছে একাধিক। সেগুলো কম্পারেটিভলি সুষ্ঠু হয়েছে বলেই রাজনৈতিক মহলেও আছে, দেশের জনগণও মনে করে। তা আমরা এই জন্য মনে করি যে ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে, একটা বেস্ট পদ্ধতি। আরেকটা হলো ভোটারদের যে যথার্থ মূল্যায়ন। আপনি যদি একটা দল আসন ভিত্তিক সরকার গঠন করে, তাহলে তার 33% বা 40% ভোটের রিফ্লেকশন হয়, প্রতিনিধিত্ব হয়। পিআর সিস্টেমে যদি আপনি একটা প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ করে যদি পার্লামেন্টের প্রতিনিধিত্ব দেন, তাহলে এখানে যত দল পার্টিসিপেট করবে তার একটা স্ট্যান্ডার্ড যদি পার্সেন্টেজ এখানে পায়, ইটস লাইক 1% যদি আপনি ধরেন, তাহলে 3টি আসন সে পেয়ে যাবে। তাহলে এখানে প্রত্যেকটি ভোটারের একটা পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশের যেসব দল গণতান্ত্রিক দল হিসেবে ইলেকশন সিস্টেমে পলিটিক্স করবে, কনস্টিটিউয়েন্ট পলিটিক্স করবে, তাদেরও এখানে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। তাহলে পার্লামেন্টটা অনেক বেশি রিচ হবে, ডেমোক্রেসি অনেক বেশি বিকশিত হবে, এবং বাংলাদেশের মানুষের জন্য তার ভোটাধিকার, ওই যে আমাদের দেশে গ্রামে যেমন বলে যে ভোট কাকে দিবা, বলে যে আমি তো ভোট পচাবো না। পিআরই হচ্ছে ভোট পচানো রোধ করার একটা পথ। তার মানে তার ভোটটাও কিন্তু এখানে পার্লামেন্টে তার একজন প্রতিনিধিকে খুঁজে পাবে। তো নানা দিক থেকে এটা আমরা উত্তম পদ্ধতি, সুন্দর পদ্ধতি মনে করি। সে কারণে জামাত এটার উপর, আপনারা জানেন আমরা পাবলিক মিটিং করেছি 19 জুলাই। সেই মিটিংটাকে অ্যানাউন্স করেছি, 7 দফার মধ্যে আমরা ইনক্লুড করে এটা করেছি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে যেমন বলেছি, জনগণের কাছেও আমরা গিয়েছি, সারা দেশে এটা নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরেছি। সাম্প্রদায়িক রাজধানীতে মিটিং করেছি আমরা, সেমিনার, একাডেমিক, নানাভাবে আমরা জনমত তৈরির জন্য চেষ্টা করছি। এখন যদি আপনি বলেন এটা সবাই চায় কিনা, সবাই সবকিছু নাও চাইতে পারে। কেয়ারটেকার সরকারকে সবাই চাইছিল? সবাই চাইছিল না বলেই তো আমাদেরকে একটু ঘোলা করে পানি খেতে হয়েছে, নাকি? 96 সালে যদি পানিগুলা না হইতো, তাহলে বাংলাদেশে আমি তো মনে করি আজকের ক্রাইসিসটাও তৈরি হইতো না। সেই সময় যদি এই সুন্দর সুন্দর সিস্টেমগুলোকে যদি সহজভাবে নেওয়া হতো, তাহলে বাংলাদেশটা পলিটিক্যাল সিস্টেম অনেক বেশি এগিয়ে যেত, পলিটিক্সটা অন্তত প্রাতিষ্ঠানিক রূপে এগিয়ে যেত। সেই জায়গায় ব্যর্থ আমাদের ঘটেছে। সেই জন্য আমরা মনে করি সবাই চাওয়া না চাওয়া এটা বিষয় না, জনগণের চাওয়া না চাওয়া বিষয়। এটা কি জাতির জন্য কল্যাণকর? এটা কি জনস্বার্থ হবে? না আমার দলের জন্য আমি একটা স্ট্যান্ড নিলাম, জেনেতনভাবে ক্ষমতায় আসবো, আবার কেন্দ্র দখল, পুরনো স্টাইলে ইলেকশন করে আমি একটা পার্লামেন্টে জিতবো,
তো এইটা কোনটা চায় জনগণ? আমার মনে হয় সেটা চায় না। বিশেষ করে জুলাই বিপ্লবের পরে মানুষের একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ আসলে ফেয়ার পলিটিক্স চায়, আগামী দিনে একটা সুন্দর পলিটিক্যাল সিস্টেম এবং ব্যবস্থা চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এখন যারা পিয়ারের পক্ষে মত দিচ্ছেন রাজনৈতিক দল হিসাবে, সে জামাত ইসলামী সহ বাংলাদেশের থ্রুআউট পলিটিক্যাল পার্টি ঐক্যমত কমিশনে তাদের প্রস্তাব দিয়েছে এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও তারা একসাথ হয়ে এক প্ল্যাটফর্ম থেকে এই বক্তব্য তুলে ধরেছেন। সুতরাং এখানে যদি কিছু দল না চায় তাহলে কেন চায় না এটা ওনারা জবাব দেবেন। কিন্তু আমরা আশা করব যে সবাই মিলে যেন দেশের ভবিষ্যৎ চিন্তা করে, বেটার কিছু চিন্তা করে, ডেমোক্রেসির কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে, এই বেস্ট পদ্ধতিটিকে যাতে সবাই গ্রহণ করে নেয়, এটা দেশের জন্য মঙ্গল হবে। শুনেছেন? আপনারা কিন্তু একমাত্র দল যারা প্রায় 300 আসনে প্রার্থী মোটামুটি ঠিক করে ফেলেছেন। একদিকে পিআর চাচ্ছেন, আর একদিকে 300 আসনে প্রার্থী ঠিক করে ফেলেছেন। কেন এটা? দ্বিতীয়ত হচ্ছে পিআর ছাড়া আপনারা নির্বাচন যাবেন কিনা স্পষ্ট করে বলছেন না, এটা কি বলছেন? জি, ধন্যবাদ। আমার মনে হয় এই ওনার যে প্রশ্নটা এসেছে এটা পলিটিক্যাল পার্টি নির্বাচনে আমরা অতীতীয় ভূমিকা রেখেছি। নির্বাচন ভূমি দল হিসেবে আমরা গ্রহণযোগ্য সকল নির্বাচনে অংশ নিয়েছি, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি, এগুলো এগুলো আপনারা জানেন। সেই হিসাবে আমরা 300 আসনের প্রার্থী দিয়ে মাঠে ময়দানে আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা জনমত গঠনের কাজ করছি। একটা পার্টি ইলেকশনের মাঠে থাকা, প্রস্তুতি নেয়া, এটা মিন করে না যে আমি ইলেকশনে না যাওয়ার জন্য এটা করছি। আমি ইলেকশন যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। তাহলে এখানে এই কথা বলার সুযোগ নাই। আবার পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়, সেই পর্যায়ে আমরা দাবি দাওয়া নিয়ে মাঠে এবং একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের কাছে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছি। জুলাই সনদ নিয়ে আজকেও আমরা মিটিং করে আসছি কমিশনের সাথে। এটা যদিও ওইরকম ডিক্লার আনুষ্ঠানিক মিটিং না, এগুলো হলো কিছু আলোচনা দলগুলোর সাথে ওনারা আবার হচ্ছে। খসড়ার আনুষ্ঠানিক অবজারভেশন আমরা এখনো দিই নেই। আমরা এগুলো স্টাডি করেছি, দলীয় ফোরামে আলোচনা করেছি, কমিশনের সাথে এক্সচেঞ্জ করছি। এক্সচেঞ্জ করার পরে আমরা আমাদের আনুষ্ঠানিক মতামত অবজারভেশন সেগুলো সাবমিট করব, ইমিডিয়েটলি করব। না না, এটা রোডম্যাপের আলোচনা ছিল না। আমরা কি নিয়ে আলোচনা করেছি আমার ফার্স্ট পয়েন্ট ইমিডিয়েট বলেছি। যদি না হয় তো যদি তবে দিয়ে কি সব সিদ্ধান্ত হবে? সেদিন অপেক্ষা করতে হবে না? আপনি এটা অপেক্ষা করেন। না না না, আমরা তো সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি। সিদ্ধান্ত নিতে পারবো না কেন? আমরা তো পাবলিক অ্যানাউন্স করেছি, কন্টিনিউয়াসলি দাবি উত্থাপন করছি, সরকারকে বলছি, জনগণকে বলছি, আমরা আশাবাদী হচ্ছি, আমরা সাড়া পাচ্ছি। এটা পপুলার একটা আইটেম হয়ে গেছে, এখন বাংলাদেশে আলোচিত আইটেম হয়ে গেছে। এখানে আবার যদি না যদি এগুলো তো বলার সুযোগ এখনো আসে নাই, এগুলো বলার সুযোগও নেই। ধন্যবাদ সবাই। হ্যাঁ, সবই আলোচনা হয়েছে। যেহেতু আলোচনায় আমরা আসছি, এগুলো তো মেজর পয়েন্ট। আইন শৃঙ্খলা নিয়ে ওনারা ব্রিফ করেছেন কি করতেছেন। তারপরে ওনারা আমরাও সবসময় বলে আছি লেভেল ফ্লাইং ফিল্ড করতে হবে, সবার জন্য সমতল ভূমি না হলে, কারণ মাঠে খেলবেন কেউ উঁচু কে নিচে, তাহলে এখানে জাস্টিস হবে না। সেটা ভ্যালিড কথা। এই জন্য আইন শৃঙ্খলা করে আপনার ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে।
তা আমাদের কাছে মনে হয়েছে ওনারা সিনসিয়ারলি আগাচ্ছেন এবং ফেয়ার ইলেকশনে যে কমিটমেন্ট সরকার করেছে, ইতিহাসের সেরা নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, আরও বলেছেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন, তো জনগণের আকাঙ্ক্ষার মধ্যে ওনাদের প্রতিশ্রুতির কোনো ফারাক নাই। এই দুইটা মিলে গেলে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল ইতিহাস ব্রেক করে একটা ভালো নির্বাচন হবে আমরা আশা করছি। তবে এটা নির্ভর করবে, তবে এখানে আবার তবে লাগালাম, তবে নির্ভর করবে এই কথা আইন কানুন এগুলোর বাস্তবায়নের সাথে এটা সম্পৃক্ত। বাস্তবায়ন যদি না হয়, ওই যে আমি আরেকবার বলছিলাম কাজীর গরু গোয়ালে কেতাবে আছে গোয়ালে নাই। আমি আইন করলাম ভালো বললাম, কিন্তু আমি বাস্তবায়নের দুর্বলতা দেখালাম, বাস্তবায়ন সঠিকভাবে করলাম না, তাহলে হবে না। যেহেতু বাংলাদেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত আছে সে ব্যাপারে যেন ওরা কাজ করে। ওনারা বলছেন যে আমরা কাজ করছি, আমরা ইনশাআল্লাহ সময় বলে দেবে ওনারা কি আচ্ছা, করে। আপনি বললেন যে লেভেল প্লেইং ফিল্ড আসেনি, আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে কি চ্যালেঞ্জগুলো দেখতেছেন? আরো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তো আমরা এখানে সরকারকে বাধ্য করে নেই, ইম্পোজ করে নেই, ডিকটেট করে নেই, আমরা ফ্লেক্সিবল ছিলাম। সরকার প্রস্তুত হলে এই টাইমলাইনে করতে পারে। তো গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত হয়েছি, তাহলে নির্বাচন ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে তো আমাদের আপত্তি নেই, কারণ মাঠে আছি। তো যদি কারো নির্বাচনের প্রস্তুতি না থাকে, এখনো নমিনেশন ঠিক করতে না পারে, মারামারি কাটাকাটির জন্য যদি তারা যদি সিদ্ধান্ত পৌঁছতে না পারে, এটা তাদের উইকনেস, এটা আমরা এখানে বলতে চাই না। কিন্তু আমরা রেডি আছি, কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আপনার প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। আপনারা আয় ব্যয়ের হিসেব গত 15 বছর দিয়েছেন, কিন্তু জি। সেই হিসেবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই বা হিসাব নাই, এটা কেন? এবং নিয়ন্ত্রণের একটা বড় কেননার জবাবটা আপনি দেন, আমরা 15 বছর কোথায় ছিলাম? আমি একটু বলি, শেষ করি, তো আপনার বলতে সুবিধা হবে। এবং নিয়ন্ত্রণের অন্যতম বড় শর্তই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। বলতে জি, আমার মনে হয় হিসাব পদ্ধতিতে আপনি যদি যান, আমার বাবা দাদার আমলে হিসাব পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্ট কাজ কতজনের ছিল, কোটি কোটি টাকার লেনদেন তো হয় দোকানগুলো। এখনো বাংলাদেশের একটা বিরাট নাম্বার আছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। এটা হিসাবে যদি সিস্টেম আনেন, যার যার মতো হিসাব রাখতে পারে। ইলেকশন কমিশনে তার কোনো শর্ত আরোপ করে না যে আপনাকে ব্যাংক হিসাব খুলেই দলের হিসাব রাখতে হবে। এটা আমার দলের সিদ্ধান্তের ব্যাপার। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের ভিত্তিতে 2008 সালের যে রিটার্ন দাখিল করেছি, সেখানে হিসাবের মধ্যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ ছিল, সে অনুযায়ী আমরা কাজ করেছি। কিন্তু এরপরে দেশে কি হয়েছে আপনারা জানেন, ব্যাখ্যার দরকার নাই। এই 15 বছর আমরা বাড়িঘরেই থাকতে পারি না, ব্যাংক খুলতে যাবো কেন? হ্যাঁ, ব্যাংক খুলতে যদি যেতাম আয়নাগরে ঢুকতে হইতো। এখন আয়নাগরে যেহেতু ঢোকা থেকে মানুষ যতটুকু পেরেছে চেষ্টা করেছে, গুম খুনের শিকার হয়েছে, ক্রস ফায়ারের সম্মুখীন হয়েছে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন কিভাবে? সেই কারণে যে রিটার্নটা আমরা এখন দিয়েছি সেখানে ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ নাই। সামনে আগামী রিটার্নের সময় অবশ্যই পরিবেশ অনুকূল থাকলে আমরা এটা করবো। ধন্যবাদ।